নমস্কার। সোম শুভ্র সরকার রচিত বেকারত্ব। অপর্ণা, তন্ময় বলছি। কেন ফোন করেছো? বললাম না চাকরি না পেয়ে ফোন টোন করবে না। সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপর্ণা। ও মাই গড, ওকে ওকে, আমি তোমার বাড়ি আসছি। 5 মাসে কি করে পেলে চাকরি? 5 বছরেও যেটা হলো না 5 মাসে হলো কি করে? আমি আসছি। বেশ, এসো। 5 মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো? এসব কি বলছো? একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কেই হয়। তাছাড়া 30 বছর হয়ে গেছে, তুমি বেকার ছিলে। আমার বাবা কিভাবে আমাদের সম্পর্কটা মানতো? আচ্ছা এসো, তারপর কথা হচ্ছে। তন্ময় ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে। মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি। তন্ময় দাদা ওখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছরখানেক হলো। একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে। এখন শ্বশুরের ব্যবসা সামলায়। তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাকছে। বছর 2 হলো। বাবা মারা যাওয়ার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না আর। বাজারে সবকিছুর অনেক দাম। যাই হোক, তন্ময় ফোন করতে তার মা ফোন ধরে বলল, হ্যাঁ বল, টাকা ফুরিয়ে গেছে, পাঠাবো? না মা, আমি সরকারি চাকরি পেয়ে গেছি। কিভাবে পেলি? আসছি আমি। দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয়। আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট। আমি বুক করে ফোন করছি। তুই এত টাকা পাবি কি করে? তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি বুক করে ফোন করছি। একবার আসবে? অনেকদিন দেখিনি তোমায়। আজ যাব, তুই ব্যবস্থা করে দি একটু। আমি মোবাইল কেটে দিচ্ছি, এসো। বিকেল 5:10 কি 15 উপস্থিত তার মা। অপর্ণাও এসে পড়বে। মা ও প্রেমিকা দুজনকেই একই সময়ে আসতে বলেছিল তন্ময়। সে চাকরি পাবার পর যে সবাই তার কাছে ফিরবে এইটা তন্ময় আগের থেকেই জানত। মনে একটাই প্রশ্ন, তন্ময় সত্যিই চাকরিটা পেয়েছে? 5 মাসের মধ্যে চাকরিটা পেল কি করে? তন্ময়ের মা অলকা দেবী আগে পৌঁছালো নিজের বাড়িতে। বহুদিন পর বাড়ি ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি প্রকাশ পায়। অলকা দেবী জিজ্ঞাসা করলেন, কিসের চাকরি পেলি? কিভাবে পেলি? আমি জানতাম তুই একদিন ঠিক চাকরি পাবি। বলছি মা, অপর্ণা আসুক, দুজনকে গল্পটা একসাথে শোনাবো। 5 মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত। অপর্ণা যেন আজ একটু বেশি সেজে এসেছে। 5 মাস আগেও অপর্ণা সম্পর্কটা নষ্ট করেছিল। এখন তন্ময় সরকারি চাকরি পেয়েছে, তাই এখন সম্পর্কটা ঠিক করতেই হবে। তন্ময়ের মতো ভোলা ভালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপারই না। অপর্ণা জানে তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না। অপর্ণা এসেই জড়িয়ে ধরল, আমি জানতাম সোনা তুমি চাকরিটা পাবে, কারোর জন্য না হোক আমার জন্য তুমি। আমি জানতাম। এসো ভেতরে। সরি, লাস্ট 5 মাসের জন্য। কিন্তু মনে একটাই প্রশ্ন, তুমি চাকরিটা পেলে কি করে? 5 বছরে যেটা হলো না সেটা 5 মাসে হলো কি করে? বসো, মাও এসেছে। তোমাকে আর মাকে গল্পটা একসাথে শোনাবো। তন্ময় অপর্ণাকে মায়ের পাশে বসতে বলে রান্নাঘর থেকে 2 প্লেটে মিষ্টি আনতো, সঙ্গে আনতো কোল্ড ড্রিঙ্কস। অলকা দেবী বললেন, এসব কি করেছিস? এত কিছু করলি কেন? পাগল হয়ে গেছিস নাকি? অপর্ণাও হঠাৎ করে এই জল মিষ্টি আনা ঘটনায় অবাক হলো। তন্ময়ের চাল চলন ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন। অবাক হয়ে বলল, তন্ময়
কি হয়েছে? আরে চাকরি পেয়েছি, একটু মিষ্টি মুখ হবে না? আর সাসপেন্স রেখো না, প্লিজ বলো, সত্যি কি তুমি চাকরিটা পেয়েছো? কিভাবে পেলে? আরে খাও এগুলো, তারপর বলছি। তন্ময় বসলো অলকা দেবী এবং অপর্ণার সামনে চেয়ারটায়। অপর্ণা এবং অলকা দেবী জিজ্ঞাসা দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে। 5 মাসে সরকারি চাকরি পেল কি করে? 30 বছরের সদ্য চাকরি পাওয়া তন্ময় বলতে শুরু করলো শুরু থেকে। দেখো মা, আমার 26 বছর অবধি কোনো অসুবিধা হয়নি। বাবা বেঁচে ছিলেন। 23 বছরে এমটেক শেষ করার পর চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলেও ক্যাম্পাসিং তো এখন সব কলেজেই বন্ধ হয়েছিল। আমার কাছে সরকারি চাকরি ছাড়া আর কোনো উপায় ছিল না। পড়তে শুরু করলাম, অনেক পড়লাম, দিন রাত ছাড়া এক করে দিলাম, তবু চাকরি হলো না। পেপারে দেখলাম 100টা পদের জন্য পরীক্ষা দিচ্ছে 15 লাখ ছেলে মেয়ে, তবুও আশা ছাড়িনি। রেজাল্ট বেরালো একে একে। কোনো পরীক্ষার রেজাল্টে আমি আমার নাম দেখতে পেলাম না। পরে দেখলাম 100 জনের মধ্যে 50 জনই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স প্রায় শেষ। 50 লাখ কেন, 50,000ও বাবার ব্যাংক ব্যালেন্স ছিল না। দাদাও তখন আমাদের সাথে থাকতো। দাদাও বেকার ছিল। মা, একটু নিমকি খাবে? অপর্ণা? কথার মাঝে তন্ময় এমন ভাবে জিজ্ঞাসা করলো নিমকির কথা, শুনে বেশ হকচকিয়ে গেল মা এবং প্রেমিকা। তন্ময়ের মা অলকা দেবী বললেন, তুই খেলি না? তোকে ছাড়া আমি খাই কি করে বলতো? মা, 1 বছর ধরে আমি একাই খাচ্ছি, আর চাকরি পেয়েছি বলে তোমার আমার সঙ্গে খেতে ইচ্ছে করছে। তুমি খাও মা, আমি পরে খাবো। অলকা দেবী মিষ্টিটা খেতে শুরু করলো অনিচ্ছা সত্ত্বেও। অপর্ণা বলল, তুমি চাকরিটা পেলে কি করে সেটা বলো, এসব তো আমরা জানি। খুব সাসপেন্স লাগছে না? পরে সামলাতে পারবে তো? মিষ্টিটা খাও, নিমকিটা দিচ্ছি একটু পরে। তন্ময়ের পাশে ছিল নিমকির কৌটো। কালই কৌটোটা ভর্তি করেছে। কিছুটা নিমকি নিয়ে তন্ময় আবার বলতে শুরু করলো, ঘরে 2 বেকার ছেলে, বাবা মারা গেলেন। প্রথমে মাংস খাওয়া কমলো, তারপর মাছ খাওয়া বন্ধ হলো। এমন অবস্থায় এসে দাঁড়ালো যে 3 জন 3টে ডিম খেতে গেলে 10 বার ভাবতে হতো। দাদা কাজ খুঁজতে শুরু করলো। কে কাজ দেবে, কি কাজ দেবে? যা হোক কাজ হলেই হবে। একটা এটিএম গার্ডের কাজ করতো লুকিয়ে লুকিয়ে। বাবা ব্যাংকের কাজ করতো আর দাদা গার্ডের কাজ করে। লোকে হাসবে তো। দাদা কাজ করছিল আর আমাকে বলছিল পড়তে। আমার উপর দাদার অগাধ ভরসা ছিল। পড়লাম, খুব পড়লাম, কিন্তু চাকরি হলো না। ইতিমধ্যে দূর সম্পর্কের একটা আত্মীয়ের কাছে দাদা ধরা পড়ে গেল গার্ডের পোশাকে। চারিদিক থেকে অপমান ছুটে এলো, আমাকে সরকারি চাকরি পেতেই হবে। বয়স তখন 28। দাদা যেখানে কাজ করতো সেখানে চুরি হলো। হয়তো চাকরি চাই চোরেরও। দাদা নির্দোষ হলেও সবার হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদা চুরি করেছে। অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো। আমাদেরও কিছু বলে যায়নি। দাদা যেহেতু পুলিশের চোখে ভালো না, সেহেতু আমরাও আর পুলিশের কাছে যেতে পারলাম না। আমার মাথার উপর ছাদটা একেবারেই চলে গেল। বাড়িতে কেউ ইনকাম করে না। মা যেটুকু পেনশন পেত সেটুকুই। আমি কাজ খুঁজলাম, কিন্তু পেলাম না। মায়ের প্রেশার এবং সুগারের প্রবলেম। পেনশনে 4,000 টাকা ওষুধ এবং ডাক্তারের পেছনেই যায়। বাকি 1,000 টাকা সারা মাসের খাওয়া খরচ। একদিন দেখলাম
মা রাতে না খেয়ে শুয়ে পড়ল। আমি তখন সব রকম কাজ করতে রাজি। সবার ঘরে ঘরে বললাম আমি এমটেক একটা চাকরি হবে, আমি এমটেক একটা কেরানির চাকরি হবে, আমি এমটেক একটা গার্ডের চাকরি হবে। দাদা সে সময় ফোন করে জানালো যে সে দিল্লিতে বিয়ে করে শ্বশুরের ব্যবসা সামলায়, তার আর বেকারত্বের সমস্যা নেই। মাইদিন হঠাৎ করে চলে গেল দাদার কাছে। বেকারত্বের জ্বালা দাদা, বেকারত্বের উদাহরণ দেখে ভয় লাগে। মা কতদিন আর আমার কাছে না খেয়ে থাকবে? পড়ে থাকলাম আমি একা। অপর্ণা, নিমকি তো শেষ হয়ে গেছে, আর একটু দেব? না না, তারপর কি হলো? আরে বলছি স্প্রাইটটা খাও একটু, তোমার জন্যই তো আনা। গল্পটা সঠিক এগোচ্ছে তো মা? এই অবধি তো তুমি জানো। বাবু, আমার কিছু করার ছিল না, আমি কি করব বুঝতে পারছিলাম না। তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা অলকা দেবীর। এখন একেবারে হাউমাউ করে কেঁদে উঠলেন 7 বছরের তন্ময়ের মা। মাকে শান্ত করলো তন্ময়, জল টল দিল। অপর্ণা স্প্রাইট খেয়ে বলল, তারপর চাকরি পেলে কি করে? বলছি, এটাই তো গল্পটার ক্লাইম্যাক্স। মা চলে যাওয়ার পর আমার হাতে টাকা আসবার কোনো সোর্স নেই। খাওয়া বন্ধ হয়ে গেল, 2 দিন না খেয়ে রইলাম। পরের দিন রাতে বেরিয়ে দেখলাম বিয়ে বাড়ির খাবার ফেলেছে। ফেলার আগে চাইলাম না, তাতে ওরা আমায় ভিখিরি ভাবতে পারে। তারপর ওদের ফেলে দেওয়া হয়ে গেলে, ওরা চলে গেলে একটা প্লাস্টিক ভরে ওখান থেকে সবাইকে লুকিয়ে খাবার নিয়ে এলাম। সে খাবার আমি বাদেও কয়েকটা কুকুর মুখে নিয়ে যাচ্ছিল। 2 দিন পর খেতে খেতে বুঝলাম শান্তির সংজ্ঞা। এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সাথে। 30 বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইবো? প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে কোনো উপায় ছিল না। মিথ্যে কথা বলে টাকা নিলাম। সে টাকায় চাল কিনলাম, ডাল কিনলাম। একসময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরি করলাম, হয়তো বুঝতে পেরেছিল। পরদিন থেকে ব্যাগ আনত না, ছেড়ে চলে গেল অপর্ণা। আবার 2 দিন না খেয়ে আছি। রাতে বেরোলাম খাবার খুঁজতে, পেলাম না। রাতে পেট ব্যথা করছিল, কিন্তু খেতে গেলে পয়সা লাগে। পরদিন ট্রেনে উঠলাম। রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারবো একজনের। সকাল সকাল দৌড়ালাম, শক্তি পাচ্ছিলাম না শরীরে। ট্রেনে ভিড় ছিল। একটা লোকের পেছনে দাঁড়িয়ে পকেট থেকে মানিব্যাগ তুলতে যাব, ধরা পড়ে গেলাম। হয়তো আমার হাতটা একটু বেশি কাঁপছিল। ওরা খুব মারলো জানো, মুখ ফেটে রক্ত পড়ছিল। এই দেখো। তন্ময় তার ঠোঁটটা উল্টে দেখালো তার মা ও প্রেমিকাকে। সেলাইয়ের দাগটা স্পষ্ট। হাঁ করে দেখছে অপর্ণা। অলকা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তন্ময় ঠোঁটটা দেখিয়ে বলল, অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্য এনেছি, আমার মা খাবে না, আমার খাওয়া বারণ। সে খাওয়া যাবে পরে, আগে বলো তারপর কি হলো? তারপর আমি জেলে গেলাম। 3 মাস জেলে খাটলাম। ওরা মারতো বেত দিয়ে, লাঠি দিয়ে। 3 মাস পর বাড়ি ফিরলাম। এই 4টে দেওয়াল ছাড়া আর আমার কাছে কিছুই ছিল না। বাড়িটাও বিক্রি করা যাবে না, বাড়িটা মায়ের নামে লেখা। খাবো কি? জেলে তাও ফ্রিতে খেতে পেতাম। আমার আবার কষ্ট সহ্য হচ্ছিল না। আমি এমটেক। জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিং হোমে নাকি কিডনি বিক্রি করা যায়। কিডনি ভালো থাকলে 10 লাখ টাকা পাওয়া যায়। প্রথমে আমি ব্যাপারটা মজার ছলে নিয়েছিলাম। ছোটবেলায় মজা করে বলতাম, কিডনি বিক্রি করে ক্যামেরা কিনবো। কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা। আমি হাসপাতাল গেলাম,
ডাক্তার জানালো কিডনি বিক্রি করা যায়, টাকা পয়সা পাওয়া যায় 10 লাখ। ডাক্তারবাবুর কথা শুনে মজাটা সিরিয়াস সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে। পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খারাপের পথে, আর একটা কিডনি ভালো আছে। ভালো কিডনিটা বেঁচে দিয়ে খারাপ কিডনিটা নিয়ে আমি 3 মাসের বেশি বাঁচবো না। কিন্তু বিশ্বাস করো মা, কিডনিটা না বেচলে আমি 1 মাসে না খেয়ে মরে যেতাম। হাতে 10 লাখ টাকা, 3 মাসে খরচ করতে হবে। 8 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম, এখনো 2 লক্ষ টাকা বেঁচে আছে। এই দেখো মা। তন্ময় জামাটা তুলে পেটে কিডনির জায়গাটা দেখালো, একটা অপারেশনের দাগ স্পষ্ট। আর পাচ্ছি না আমি, আর কষ্ট দিস না আমায়। কষ্ট কিসের মা? তোমার ছেলে আর বেকার না, তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না। কত টাকা আছে, আর আমাদের কষ্ট হবে না। কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটা হয়তো দেখতে পেতাম না। কোনো অভাব নেই আর, আমাকে আর ভাড়ার টাকা থেকে খাবার খেতে হয় না, আমাকে আর পকেট মারতে গিয়ে ধরা পড়তে হয় না। অপর্ণাও সেজে গুজে এসেছে। কিডনি বিক্রি করেছি বলে তোমাদের নিমকি আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াতে পারলাম। জীবনের শেষ 3 মাস জীবনের সবচেয়ে বড় সময় যাবে। আমি সরকারি চাকরি করি। হুমা, একটা মিষ্টি দেবো? অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো প্লিজ। কিডনি বিক্রি টাকায় কেনা, নষ্ট করো না।